Welcome, my friends. It is Bajit's classes, and today I have come up with an essay that you have in your syllabus, that is Of Studies, which is written by Francis Bacon. Today, we would talk about some important factors about this essay from the SLST MCQ or descriptive point of view. Okay, তো আজকে যে এসেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফ্রান্সিস বেকন এর লেখা অফ স্টাডিজ। তো অফ স্টাডিজ ইজ রিটেন বাই ফ্রান্সিস বেকন, অ্যান্ড ফ্রান্সিস বেকন সম্পর্কে আমাদের এই কথাটি অবশ্যই এখানে জানতে হবে যে ফ্রান্সিস বেকন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ এসেস। ওনাকে ফাদার অফ ইংলিশ এসেস বলা হয়। কেন বলা হয়? কারণ হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ essays and essayists, and he started writing essays in English. So he is the pioneer figure in this field in writing essays in English. That's why he is called the father of English essays. তাহলে এক কথায় ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসেস বলা হচ্ছে। তাহলে এখানে this additional information about the author is very important that you should keep in your mind. এবারে অফ স্টাডিজ, এই যে এসেটা that you have in your syllabus, এই এসেটা কি ধরনের এসে সেটা আমাদের সংক্ষেপে জানতে হবে। I have mentioned it here. It's an impersonal essay. তো অফ স্টাডিজ এটা আসলে একটা ইম্পার্সোনাল এসে, এই টাইপটা তোমাদের জানা দরকার। এবারে লেটস নো অ্যাবাউট দ্য থিম অফ দ্য এসে। এই যে এসেটি অফ স্টাডিজ, এটার থিম বা বিষয়বস্তু কি সেটা আমাদের সংক্ষেপে অবশ্যই জানতে হবে। অবজেক্টিভস আর পারপাসেস অফ স্টাডিজ এর যে স্টাডি করার পেছনে কি অবজেক্টিভস বা পারপাসেস থাকা উচিত, বা কি ধরনের অবজেক্টিভস বা পারপাসেস নিয়ে একজন অথর স্টাডি করবেন, এটি এখানে ফ্রান্সিস বেকন তার এসেতে উল্লেখ করেছেন। এবং এর পাশাপাশি হোয়াট আর দ্য ফাংশনস অফ স্টাডিজের বিভিন্ন ফাংশনগুলো কি সেগুলো, এবং একই সঙ্গে স্টাডিজ কিভাবে আমাদের পার্সোনাল বিভিন্ন স্কিলগুলোকে এনহান্স বা এনরিচ করার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে, সেটাও তিনি এখানে খুব ভালোভাবে দেখিয়েছেন। সো the present essay, that is of studies, deals with the objectives or purposes of studies as well as functions of studies, and how some tactics can be used or can help us to improve personal skills. How studies can help us to improve personal skills of an individual. তাহলে এই বিষয়গুলো নিয়ে এখানে মূলত তিনি আলোচনা করেছেন। আর অফ স্টাডিজ ভীষণই একটা ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট একটা এসে, কারণ এটার মধ্যে অথর খুব সংক্ষেপে হলেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং আমরা এখানে অনেক ধরনের ক্লাসিফিকেশনও পাচ্ছি। এনিওয়েজ, তো এখানে আমাদের অবশ্যই জানা দরকার অ্যাবাউট দ্য রাইটিং স্টাইল অফ ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের রাইটিং স্টাইল সম্পর্কে আমাদের এখানে জানতে হবে যে ফ্রান্সিস বেকনের লেখার বৈশিষ্ট্য কি ছিল, কারণ তার লেখার বৈশিষ্ট্যকে ঘিরেও কিন্তু প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছে। তো সেটা এমসিকিউ বেসড হোক বা ডেসক্রিপটিভ, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার একটা অবতারণা থাকছে বলে আমি মনে করছি। তো ফ্রান্সিস বেকনের রাইটিং স্টাইল এর ক্ষেত্রে প্রথমত যেটা উল্লেখ করা দরকার বলে আমি মনে করি সেটা হলো ল্যাক অফ ফরওয়ার্ড। তিনি তার এসের শুরুতে কোনো রকম প্রিফেস বা ফরওয়ার্ড রাখেননি বা রাখেন না। ওকে। সেকেন্ডলি, স্টেনোগ্রাফিক ব্রেভিটি। হোয়াট ইজ স্টেনোগ্রাফ or স্টেনোগ্রাফি? শর্ট হ্যান্ড, সংক্ষেপে লেখার যে পদ্ধতি, শর্ট হ্যান্ড, যেটা অনেক সময় জার্নালিস্টরা, সেক্রেটারিরা ব্যবহার করেন। তো সেরকম একটা ব্রেভিটি মেনটেন করে লেখার এই কৌশলটা ফ্রান্সিস বেকন খুব সুন্দর রপ্ত করেছিলেন। তো এই স্টেনোগ্রাফিক ব্রেভিটি মানে কোনো একটি লেখা এবং সেটাকে যথাসম্ভব সংক্ষেপ রাখা এবং টু দ্য পয়েন্ট রাখা, এই ভীষণ ভালো এই কোয়ালিটিটি তার এই লেখার মধ্যে আমরা দেখতে পাই। এবং তোমরা প্রত্যেকেই দেখেছো যে অফ স্টাডিজ এই এসেটা কিন্তু একদমই বড় বা লেংদি কোনো এসে না, অথচ ভীষণই ইনফরমেটিভ এবং কম্প্যাক্ট। তাহলে স্টেনোগ্রাফিক ব্রেভিটি is one of the features of his writing style. তৃতীয়ত, থার্ডলি, ফ্রিকোয়েন্ট ইউজ অফ ল্যাটিন। এই তোমরা যারা এসেটা অলরেডি কভার করেছো বা পড়েছো, তোমরা দেখেছো যে এখানে অনেক ল্যাটিন ফ্রেজেস রয়েছে।
তাহলে a frequent use of Latin is an another style of his writing and it shows that how much command did he have over the language Latin. এবং ল্যাটিন ভাষার উপরে তার যে পাণ্ডিত্য সেটা কিন্তু বহিঃপ্রকাশ এটার মাধ্যমে ঘটছে। আচ্ছা, ফোর্থলি অ্যাফোরিজম। অ্যাফোরিজম কি? আ ডাইডাক্টিক টেন্ডেন্সি। টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারি যে অথর আমাদেরকে এখানে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন বিষয়ে আমাদেরকে নলেজ দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন। তাহলে এই যে মানুষকে অ্যাডভাইস দেওয়ার, সাজেশন দেওয়ার এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আমরা এই এসের মধ্যে খুঁজে পাচ্ছি। তাহলে এটাকে অ্যাফোরিজম বলা হচ্ছে। তাহলে সংক্ষেপে, হোয়াট আর দ্য ফিচার্স অফ বেকনস রাইটিং স্টাইল? ল্যাক অফ এনি forward or preface, stenographic brevity, frequent use of Latin, aphorism or didactic tendency. ওকে, তো আমরা টেক্সটার লাইন বাই লাইন অ্যানালিসিস এখানে যাব না, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো, ইম্পর্টেন্ট পার্সপেক্টিভস গুলো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে, সে পরীক্ষা যে প্যাটার্নেই হোক না কেন, তো সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, পার্সপেক্টিভস গুলো, ভিউ পয়েন্টস গুলো আমরা এখানে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। আর এর পরবর্তীতে একটা ভিডিও আসবে যেখানে আমি প্রশ্নগুলো নিয়ে ডিল করব। আর I have always advised you not to go through the questions solely, but basically you should go through the text, its analysis, critical appreciation or critical analysis and all that. Then you should go through the questions. Okay, it's the right approach. So anyways, আমি বলেছি যে এই টেক্সটে আমরা দেখতে পাবো যে স্টাডিজের বা স্টাডি করার বিভিন্ন পারপাস গুলো কি কি। সো হিয়ার আর দ্য পারপাসেস অফ স্টাডিজ। পারপাসেস অর দ্য অবজেক্টিভস অফ স্টাডিজ শুড বি অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন। নাম্বার 1, ডেলাইট। আমরা পড়বো ডেলাইটের জন্য। ডেলাইটের ক্ষেত্রে কি কেমন ভাবে? যখন আমরা whenever we are alone, we are free, okay, we have some private moment to pass, সেই মুহূর্তে স্টাডিজ আমাদেরকে ডেলাইট দিতে পারে, আনন্দ দিতে পারে। কিভাবে? তখন যদি আমরা কোনো আমাদের পছন্দের বইপত্র পড়ি, কোনো লিটারারি পিস বা জনরা পড়ি, তাহলে সেক্ষেত্রে স্টাডি কিন্তু আমাদেরকে ডেলাইট দিচ্ছে, মানে মনের আনন্দ দিচ্ছে। আবার স্টাডিজ ক্যান হেল্প ইউ ইন দ্য কেস অফ অর্নামেন্টেশন, দ্যাট মিনস ডিসকোর্স। আমরা যদি বেশি বেশি করে স্টাডিজ করি তাহলে কিন্তু আমাদের বাচন ভঙ্গি আমাদের অনেক বেশি সেটা রিফাইন্ড হবে, আমাদের বলার ভঙ্গিমায় অনেক পরিবর্তন চলে আসবে, মাধুর্য চলে আসবে। তাহলে কোনো কিছু ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে নিজের মতামত শেয়ার করার ক্ষেত্রে বা নিজের মতামত রাখার ক্ষেত্রে, হ্যাঁ, সেই আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু যদি ওয়েল স্টাডিড হই তাহলে আমরা অনেক সুন্দরভাবে নিজেদের বিষয়বস্তু, নিজেদের বক্তব্যকে উপস্থাপন করতে পারবো এবং সেটা অনেক বেশি মধুর হবে এবং চিত্তাকর্ষক হবে। আর the third most important purpose is to gain ability of judgment, যে একজন ওয়েল স্টাডিড হিউম্যান বিইং তিনি কিন্তু রাইট জাজমেন্ট দিতে পারবেন বা তার জাজমেন্ট অনেক বেশি সঠিক হবে, অ্যাকুরেট হবে। তাহলে স্টাডিজ ক্যান হেল্প আস টু অবটেইন ডিলাইট, to get ornament in case of discourse and to increase our ability to give judgment. তাহলে আমি কিন্তু খুব সংক্ষেপে এই এসেটাকে এখানে তুলে আনার চেষ্টা করেছি এবং এখানে ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো নিয়ে আসা হয়েছে। তাহলে পারপাসেস অফ স্টাডিজ বললে এক কথায় তোমরা মনে রাখবে ডিলাইট, টু অর্নামেন্ট, টু এবিলিটি। ডিলাইট ইন কেস অফ প্রাইভেটনেস অর রিটায়ারিং, অর্নামেন্ট ইন কেস অফ ডিসকোর্স এবং এবিলিটি ইন কেস অফ গিভিং এনি জাজমেন্ট অর টেকিং এনি জাজমেন্ট। ওকে, এবারে এখানে আমরা দেখতে পাবো যে ফ্রান্সিস বেকন হিউম্যান বিংস অর ডিফারেন্ট কাইন্ডস অফ রিডার্স, হিউম্যান বিংস কে এখানে তিনি তিনটি ভাগে দেখাচ্ছেন। যে হি হ্যাজ ক্লাসিফাইড দ্য হিউম্যান বিংস ইন 3 categories, some as crafty, others as simple and few others as wise. যারা ক্রাফটি মানুষ, the crafty people, they contemn the studies, এবং যারা সিম্পল হিউম্যান বিইংস, they always admire the studies, but it's only the wise man who can use studies and that's why they are called wise. So যারা শুধুমাত্র স্টাডিজকে অ্যাডমায়ার করেছেন তাদেরকে ফ্রান্সিস বেকন সিম্পল গ্রুপের মধ্যে রাখলেন এবং
সেই ক্যাটাগরির মানুষদেরকে তিনি ওয়াইজ বলছেন, বা ওয়াইজ আমাদের বলা দরকার সেই ক্যাটাগরির মানুষকে যারা স্টাডি বা স্টাডিজকে ইউজ করতে জানে। সো ক্রাফটি, সিম্পল অ্যান্ড ওয়াইজ আর দ্য থ্রি ক্যাটাগরিজ অফ হিউম্যান বিংস। ওকে, তাহলে এখানে দ্য থ্রি ক্যাটাগরিজ অফ হিউম্যান বিংস অ্যান্ড হোয়াট ইজ দেয়ার পার্সপেক্টিভ টুয়ার্ডস স্টাডিজ, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এখানে যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট। পুরো প্যাসেজটার পুরো এসেটার একটা নির্যাস, হ্যাঁ, একটা কোর আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি সো হেল্পফুল ফর ইউ, বিলিভ মি। এনিওয়েজ, এখানে আমরা দেখতে পাবো যে the author Francis Bacon, he has classified the books into three major categories. তিনি বুকসকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন, এবং some books are to be tasted, others to be swallowed, and few to be chewed and digested. তাহলে বুকসের এই তিনটি ক্যাটাগরিজ ভীষণই ইম্পর্টেন্ট। কিছু বই রয়েছে যেগুলো টেস্ট করার মতো, এবং কিছু বই রয়েছে যেগুলো আমাদের পছন্দ হোক বা না হোক আমাদেরকে সেগুলো গিলতে হয়, যেমন সেটা পাঠ্য বই হতে পারে। আর খুব অল্প সংখ্যক বই রয়েছে যেটা আমরা মানে মনের আনন্দের সঙ্গে গোগ্রাসে সেটা আমরা চিবোতে চাই এবং হজম করতে চাই। মানে আমি যে বিষয়টি, যে বিষয় আমার পছন্দের বই যদি পোয়েট্রি হয়, তাহলে পোয়েট্রি আমার ক্ষেত্রে এই ক্যাটাগরিতে পড়বে। কারো ক্ষেত্রে নভেল হলে সেটা নভেল হবে। কেউ যদি ডিটেকটিভ স্টোরিজ পড়তে ভালোবাসে বা থ্রিলার পড়তে ভালোবাসে, তাহলে তার ক্ষেত্রে এটা হবে সেই ক্যাটাগরির মধ্যে, বা এটা সেই ক্যাটাগরির মধ্যে পড়বে। সো হিয়ার ফ্রান্সিস বেকন হ্যাজ সো নাইসলি classified the books into three categories. Some books are to be tasted, others to be swallowed, some few to be chewed and digested. So the three categories, what are the three categories of books? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবারে আমরা যখন টেক্সটটা পড়ি, প্রেজেন্ট টেক্সটটা পড়ি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ল্যাটিন ফ্রেজ পাচ্ছি। তো সেই ল্যাটিন ফ্রেজগুলো নিয়ে সংক্ষেপে প্রশ্নের আকারে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেখানে স্কুলম্যান এই কথাগুলো এসছে, সিমিলি সেক্টার্স এসছে, হ্যাঁ, অ্যাবয়েন্ট স্টাডিয়া ইন মুডস। তাহলে এই ল্যাটিন ফ্রেজগুলো নিয়ে আমি প্রশ্ন উত্তর পর্বে যে ভিডিওটা করব সেখানে আমি আলোচনা করব সংক্ষেপে। আচ্ছা, এই টেক্সটের মধ্যে আমরা দেখতে পাবো যে তিনি বিভিন্ন ধরনের সাবজেক্টস, এবং সেই সাবজেক্টসগুলোর স্টাডি করার ফলে সেটা আমাদের মনের উপরে, আমাদের পার্সোনালিটির উপরে, আমাদের এবিলিটিসগুলোর উপরে যে প্রভাবটা ফেলে সেটাও তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। যে হোয়াট আর দ্য এফেক্টস অফ স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস, হোয়াট আর দ্য এফেক্টস অফ স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস অন হিউম্যান মাইন্ড, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তাহলে মানুষের আন্ডারস্ট্যান্ডিং, তার থট এবং তার স্কিলকে এনহান্স করার ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট পাঠের যে উপযোগিতা সেটাকে তিনি দেখিয়েছেন। তো তিনি সাবজেক্টের ক্ষেত্রে উল্লেখ করেছেন যেমন হিস্ট্রি, ম্যাথস, সায়েন্স, রেটরিক এক্সেট্রা। তো এই সাবজেক্টসগুলো পড়ার, এবং পোয়েট্রি, এই বিভিন্ন সাবজেক্টসগুলো পড়ার যে প্রভাব আমাদের ব্যক্তিগত স্কিলগুলোর উপরে কি, সেটা তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। যেমন তিনি বলেছেন যে studies of history makes man informative and wise. Okay, if you are studying poetry, then that would make you witty, as I have written down here. If you are reading maths, then that would develop your power of concentration. Okay, and if you are going through rhetoric, then that would enhance your ability to argue more logically and rhetorically. And if you are going through science, that would lead your what would I say, depth to human mind. Okay, and your power of understanding, that would help you to go inside the root of the things. So this is the video all about, and in the following video I would talk about the important question answers and all that. Actually I had some issue with my cell phone, that's why I could not upload any video for a long time. Hope this video is going to help you a lot and you would stay with me. Please subscribe my channel if you are new here. I would upload videos
regarding your SLST, PG or honors or the graduation syllabus. And please share my video with your friends and help them to share the videos with others. Thank you so much. Thanks for watching.